ওই কালীগড় হলে পরে একটা বটের চারা আর একটা মানে পাকড়ের চারা দিয়া আউসি বিয়ে করেছিল মুরব্বীরা। এটা 350 বছর আগে, এটা করলো আমার বাবার মুখে শোনা কথা। অনেক বছর আগের কথা। আজ থেকে প্রায় 500 বছর আগে ধামরাই উপজেলার বর্তমান যাদবপুর ইউনিয়নের 60টা গ্রাম ছিল ঘন জঙ্গল আর বিস্তীর্ণ খোলা মাঠে ঘেরা একটি জনপদ। তখন এখানে ছিল না পাকা রাস্তা, বিদ্যুৎ কিংবা আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া। দিনের বেলাতেও অনেক জায়গা ঘন বৃক্ষের ছায়ায় অন্ধকারে ঢাকা থাকত। গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে মিশে জীবনযাপন করত, আর সেই সময়েই শুরু হয় এমন একটি গল্প যা শত শত বছর পরেও মানুষের মুখে মুখে ফিরে আসে। লোকমুখে প্রচলিত আছে, সেই সময়ে দেবীদাস বংশের পূর্বপুরুষরা গ্রামের কল্যাণের কথা ভেবে একটি বটগাছ ও একটি পাকুড় গাছ রোপণ করেন। ছোট্ট দুটি চারা গাছকে ঘিরে তখন কারো বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছ দুটি বড় হতে থাকে এবং গ্রামের মানুষের মনে বিশেষ স্থান নেয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছের শাখা প্রশাখা বিস্তৃত হতে থাকে। গ্রামের মানুষ ধীরে ধীরে গাছ দুটিকে শুধু গাছ হিসেবে নয়, আশীর্বাদ হিসেবে দেখতে শুরু করে। একসময় স্থানীয়দের মধ্যে একটি বিশ্বাস জন্ম নেয় যে বটগাছ নারীর প্রতীক এবং পাকুড় গাছ পুরুষের প্রতীক। সেই বিশ্বাস থেকে গ্রামের প্রবীণরা এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। তারা গাছ দুটির বিয়ে দেওয়ার আয়োজন করেন। ঢাক, ঢোল, বাদ্যযন্ত্র, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় সেই বিয়ে। পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে। অনেকের মতে সেই ঘটনাই পরবর্তীতে 60টা বটগাছকে কিংবদন্তির মর্যাদা দেয়। বিয়ের পর যেন গাছটির বৃদ্ধি আরও দ্রুত হতে শুরু করে। বছরের পর বছর পেরিয়ে যেতে থাকে আর বটগাছটি বিশাল আকার ধারণ করে। এর ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে আর শেকড়গুলো ঝুলে নেমে এসে মাটিতে পৌঁছে নতুন কাণ্ডে পরিণত হয়। একটি শেকড় থেকে আরেকটি, একটি কাণ্ড থেকে আরও অনেক কাণ্ড তৈরি হতে থাকে। দূর থেকে দেখলে মনে হতো এটি কোনো একক গাছ নয়, বরং একটি ছোট্ট বন। মানুষ বিস্ময়ের সঙ্গে এই পরিবর্তন প্রত্যক্ষ করত। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এই বটগাছ। কৃষকরা মাঠের কাজ শেষে এখানে বিশ্রাম নিতেন। পথচারীরা রোদের তাপ থেকে বাঁচতে ছায়ায় আশ্রয় নিতেন। শিশুরা খেলাধুলা করত আর প্রবীণরা বসে গল্প করতেন। গ্রামের গুরুত্বপূর্ণ বৈঠক, বিচার সালিশ এবং সামাজিক অনুষ্ঠানও অনেক সময় এই গাছের নিচে অনুষ্ঠিত হতো। ধীরে ধীরে এটি গ্রামের প্রাণকেন্দ্রে পরিণত হয়। কিন্তু ইতিহাসের পাশাপাশি গাছটিকে ঘিরে জন্ম নিতে শুরু করে নানা রহস্যময় গল্প। গ্রামের প্রবীণদের কেউ কেউ দাবি করতেন গভীর রাতে গাছের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতেন বাতাস না থাকলেও মাঝে মধ্যে ডালপালা নড়তে দেখা গেছে। আবার কেউ দাবি করতেন রাতের অন্ধকারে সাদা পোশাক পরা ছায়া মূর্তি গাছের আশেপাশে ঘুরে বেড়ায়। এসব গল্পের কোনো প্রমাণ না থাকলেও মানুষের কৌতূহল কখনো কমেনি। অনেক বছর আগে গ্রামের এক সাহসী যুবক সিদ্ধান্ত নেন যে তিনি এসব গল্পের সত্যতা যাচাই করবেন। এক রাতে তিনি একাই বটগাছের নিচে গিয়ে বসে থাকেন। চারদিকে তখন গভীর নীরবতা। দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ তার মনে হয় যেন কেউ খুব ধীরে তার নাম ধরে ডাকছে। তিনি চারদিকে তাকালেও কাউকে দেখতে পাননি।
ভয় পেয়ে তিনি দ্রুত বাড়ি ফিরে যান এবং পরদিন থেকে অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনার পর থেকে গল্পটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। আরেকটি প্রচলিত কাহিনীতে বলা হয়, এক ব্যক্তি একবার গাছের একটি বড় ডাল কাটতে গিয়েছিলেন। গ্রামের মানুষ তাকে বারবার নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। ডাল কাটার কয়েকদিন পর তিনি একটি দুর্ঘটনার শিকার হন। এরপর থেকেই মানুষের মধ্যে বিশ্বাস জন্ম নেয় যে এই গাছের ক্ষতি করলে অমঙ্গল নেমে আসে। যদিও এসব ঘটনার কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও লোকবিশ্বাসের জগতে গল্পগুলো এখনও জীবন্ত। সময় যত গড়িয়েছে এই বটগাছকে ঘিরে মানুষের বিশ্বাস তত গভীর হয়েছে। অনেকেই এখানে এসে মানত করেন, কেউ সন্তান লাভের আশায়, কেউ রোগ মুক্তির জন্য, আবার কেউ জীবনের কঠিন সমস্যার সমাধানের প্রত্যাশায় গাছটির নিচে প্রার্থনা করেন। স্থানীয়দের মধ্যে অনেকেই মনে করেন আন্তরিক বিশ্বাস নিয়ে কিছু চাইলে সেই আশা পূরণ হয়। এই বিশ্বাসের কারণেই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করে। ব্রিটিশ শাসনের সময় এই গাছের নিচে বহু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এরপর দেশভাগ, রাজনৈতিক অস্থিরতা, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম সবকিছুর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকেছে এই বটগাছ। শত শত মানুষ পৃথিবীতে এসেছে এবং চলে গেছে, কিন্তু গাছটি রয়ে গেছে একই জায়গায়, যেন ইতিহাসের প্রতিটি অধ্যায় নিজের ভেতরে ধারণ করে আছে সে। বর্তমানে ৬০টা বটগাছ শুধু ধামরাইয়ের মানুষের নয়, পুরো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ রহস্যময় পরিবেশ অনুভব করতে। গাছটির বিশাল বিস্তার প্রথম দেখাতেই মানুষকে বিস্মিত করে। অনেকেই একে বাংলাদেশের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক ঐতিহ্য বলে মনে করেন। সন্ধ্যা নামলে আজও গাছটির চারপাশে এক ধরনের রহস্যময় আবহ তৈরি হয়। সূর্যের শেষ আলো যখন শেকড়ের ফাঁকে হারিয়ে যায়, তখন মনে হয় শত শত বছর পুরনো গল্পগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। বাতাসের মৃদু শব্দ, পাখিদের ফিরে আসা এবং বিশাল ছায়াময় পরিবেশ এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। তখন মনে হয় এই গাছ শুধু কাঠ, পাতা আর শেকড়ের সমষ্টি নয়, এটি ইতিহাস, বিশ্বাস, স্মৃতি এবং কিংবদন্তির এক অনন্য প্রতীক। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই বটগাছের বুকের ভেতর কত অজানা গল্প লুকিয়ে আছে, কত মানুষের সুখ দুঃখ, কত আনন্দ বেদনা, কত প্রার্থনা এবং কত রহস্য এর ছায়ার নিচে হারিয়ে গেছে, তার হিসাব কারও জানা নেই। হয়তো এই কারণেই ৬০টা বটগাছকে ঘিরে মানুষের আগ্রহ কখনো কমে না, কারণ কিছু ইতিহাস বইয়ে লেখা থাকে আর কিছু ইতিহাস শত শত বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ৬০টা বটগাছ সেই জীবন্ত ইতিহাসেরই একটি অনন্য উদাহরণ। ধামরাই থানা, যাদবপুর ইউনিয়ন, সেটাই বটগাছ। সে বলে ৬০টা বটগাছ, তা না, আমার এই গ্রামের নামই ৬০টা। আমার নাম শান্তিরাম খান। সবাই মানে আমাকে ওই যে চৈত্র মাসে এনে গাছ গোড়াই ওই জমিটার মধ্যে, ওই কালে গড় হলে পরে একটা বটের চারা আর একটা মানে পাকড়ের চারা দিয়া আউসে বিয়ে করেছিল মুরব্বীরা, বুঝছে? মুরব্বীরা এটা ৩৫০ বছর আগে, এটা করলো আমার বাপার মুখে শোনা কথা। বা এখনকার মুরব্বীরাও তাই বলবো, বুঝছে? এইটুক যাই কে তারপরে করছে এই বিয়ে পরিয়া দিয়ে এইভাবে আমরা ওই যে মণ্ডপে পূজা দিই বছরে একবার আগান মাসে। ওই যে টাকের যে সামনে ওই যে কি কয় ওটা, ওই যে উঁচা থাকে যে ওইটা বাইজা বসছিল, যে বড়া টাক ওই পুরাল আছে, টাকে বের কর, কূপ দিয়ে অনেক নগে নগে একবারে কূপও দিয়েছে, টাকও বন্ধ আর স্টাইল নিয়ে চাল্লা, বুঝছে? তারপরে মুরব্বীর কাছে গেল, মুরব্বীরা বললো যে পাপ করলে তো তার মাপ আছে, তুমি তোমার তার কাছে মাপ চাও, মাপ কাছে বাতাসের কাছে সৈন্য দিল, তারপরে স্টার দিল। আমি আপনার কাছে যদি অন্যায় করি, আমি যদি কইলাম আমি বাবা মাপ চাইলাম, তাহলে মাপ দিবেন না? সেইভাবে ভাইও তো মাপ দিতে পারে, তাই না? অবশ্য আবার একজনে এইটা অন্যায় করছিল, হ্যাঁ আমি তো মাপ পাই নাই বাবা রে। এটা কি এলাকারই? তাই পেস্তাব করতাম, মনে করেন এটার মধ্যে পেস্তাব করতাল হলে দেখি রে বাবা হিন্দুর তার মায় হাজা গায়ে এনে 10-15 দুধ দিয়ে ধুইয়ে কত পানি দিলে, কত ঘোরাঘুরি পেলে হে বুক বান্ধিছে। কি হয়েছিল ওই লোকটার? হ্যাঁ, ওই লোকটার কি হয়েছিল যিনি প্রস্রাব করছিল এখানে? মানে তার প্রস্তাবটা এখানে বন্ধ হয়ে মরার তো হয়ে গেছিল। আচ্ছা। তারপরে দেখা ধুয়ে আবার মায়ের বাপে কত রকমের মানুষ করে
এই ঘটনাটা কি আপনারা থাকা অবস্থায় নাকি অনেক আগে? না আমাকে থাকা হবে আপনার থাকা কত বছর আগে হবে দাদা জানেন? বছর 2-3 হবো বছর 2-3 আগে, মানে এই কিছুদিন আগেই তাইলে এইরকম একটা ঘটনা ঘটছে। মানে এই জিনিসটা কি বাবারে, এই জিনিসটা আমরা জ্ঞান স্বরূপ কোনো ক্ষতি করুম না। আবার ওই যে মেন সে যদি জানি, ধরেন আপনি যদি আমি কই বাবা না বলো ওইটার মধ্যে নেকাম করম দেবো না, বা ওই গাছে চড়াটাও ভালো না বলুম, আপনারা এখানের স্থানে আপনারা এটা ঘটনা সম্পর্কে জানেন? আমাকে জানি, আর আমরা তো এই গ্রামে আমাকে আপনাদের গ্রামের এই ঘটনা। এটা তো সরকারের কোনো মডেল না, বুঝেন না ব্যাপারটা। এটা তো আমার গ্রামে কেন এই জন্যই কি ওইখানে সাইনবোর্ডে লেখা ডালপাতা কাটা নিষেধ, গাছের উপর ওঠা নিষেধ, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবং আচ্ছা, এখানে সন্ধ্যার 6টার পরে আসা কিন্তু নিষেধ, আমরা এখানে সাইনবোর্ডে লেখা দেখছি। সাইনবোর্ডে লিখে দিয়েছি, শুনেন, সরল মনে একজন মুসলমানে বুক দেয়, তাই বাদে কি। আচ্ছা আচ্ছা, আর আদেশ থাকা পারি না, হ্যাঁ বুক দেয় একটাই হয়। আচ্ছা, মানে এই জায়গাতে মানে আপনার ওই যে গোরস্থান আছে, আমিও আমাকে ইয়ে আছে করবলা আছে, আমরা যদি পাক পবিত্র যাই কিচ্ছু না। আচ্ছা, নিজের দেহটাও পাক থাকলে যে কোনো জায়গায় যাবো সরলে, তাই না কথাটা। আর যদি আমিও মানে পাক নিয়ে যদি আমি এই সমস্ত পবিত্র জায়গায় যাই, তাহলে আমার নিজেরই তো মনে একটু বাতা দেয়, আর মালিকে দিব না খেয়ে। এই তো আমার কথা। আচ্ছা, আপনারা তো এখানকার স্থানীয়, হ্যাঁ, এখানে কি অলৌকিক ভৌতিক কোনো ধরনের ঘটনা ঘটছে কিনা, কেউ ভয় পাইছে কিনা, বা এমন কিছু দেখছে কিনা এখানে, এরকম কোনো ঘটনা? বই হয় না। আচ্ছা, রাতে সবসময় তো এদিক দিয়ে আসা যাওয়া করে, হ্যাঁ, কখনো হ্যাঁ। ভয় লাগছে বা এরকম কোনো না, কিছু এটা ঘটছে? কাজ করে না, মানে ওই যে রাস্তাটা ছিল, ওই যে কইলাম যে বটগাছের ডাল নিচে, এই যে সামনে দিয়ে এই যে মোটরসাইকেল রাখা এই দিক দিয়ে রাস্তাটা ছিল। রানিং করবো, কিন্তু দেখলাম এই গাছও মানুষ দেখে বই পায় কনসেন কেমনে। আচ্ছা, ইন্দে মানে রাস্তা না দেখে ইমকে যে হানি বেয়ে গেছে, তাহলে ও হানি যদি বাইতো তাহলে আরো কত জায়গা খাইতো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বুঝছেন, এমকে দায়ী করছে। আচ্ছা, আর গাছ গাছালির নিয়মও সূর্যের আলো যে মুখিগণে উঠে হেমকি দায়ী বেশি থাকে। রাইট রাইট, এটা এই গাছেও তো প্রমাণ দিবেন। হ্যাঁ, এটা একবারে সত্যি কথা। বুঝছি। আপনার বয়স কত হবে দাদা? 70-এর নাগাল কাছে। 70-এর কাছাকাছি হবে। আর এই বট গাছটা তো অনেক দীর্ঘদিন এটা 350 আপনারা তো জন্মের পর থেকেই দেখে আমার আসছেন বাপের এখানে। জন্মের আগে তো নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না না।